তিনি তো একটা দলের কথা মতো একটা সরকার প্রধান হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। টাইম ফ্রেম নিয়ে সরকারকে জোরাজুরি করা হয়, আমরা মনে করি এটা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের এক্ষেত্রে কোনো সমর্থন থাকবে না। জামাত, চরমোনাই, হেফাজত ইসলামী, দ্যাট মিনস ইসলামপন্থীদের বড় ধরনের ঐক্য হয়ে গেছে অলরেডি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই কপাল পড়লো বিএনপির, ইসলামপন্থীরা সব একজোট হয়ে গেছে। মানে এইবার নির্বাচন যদি জোনের পরেও দেয়, এখন বিএনপির কিছু করার নাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলে দিয়েছেন যে নির্বাচন চাচ্ছে একটি দল, অন্য কোনো দল চাইতেছে না নির্বাচন। দর্শক, এবার সে আগুনে ঘি ঢেলে দিলেন আমাদের সারজিস আলম বলে দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি এক দলের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, দল কিন্তু আরও আছে। ওরে ভাই, কি একটা অবস্থা! দেখ দর্শক, ইসলামপন্থীরা আসলে কি এক হয়েছে কিনা এই বিষয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে, আমরা ভিডিওটি দেখাবো। এবং সারজিস আলম বলে দিয়েছেন যে এক দলের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, দল কিন্তু আরও আছে। সারজিস আলম কি বলছে সেই ভিডিওটি দেখার আগে চলুন দেখে আসি ইসলামপন্থীরা আসলে একজোট হয়েছে কিনা। জামাত, চরমোনাই, হেফাজত ইসলামী, দ্যাট মিনস ইসলামপন্থীদের বড় ধরনের ঐক্য হয়ে গেছে অলরেডি। দর্শক, সব ঐক্য চোখে দেখা যায় না। ঐক্য মানে নির্বাচনী জোট, একটা কমিটি গঠন করে 12 দল না 14 দল সেটা ঘোষণা করতে হবে, তারপরে বড় চেয়ারে কে বসবে এটা নির্দিষ্ট করতে হবে, না, নট নেসেসারিলি। ঐক্য ট্যাসিট ঐক্য হতে পারে, ট্যাসিট সমঝোতা হতে পারে, সেটাই হয়েছে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায়। ফরমাল চেষ্টাও ছিল, সব পক্ষ থেকে আন্তরিক চেষ্টা ছিল। চরমোনাইয়ের পক্ষ থেকে চমৎকার আন্তরিক চেষ্টা ছিল, জামাত ইসলামের পক্ষ থেকে ছিল। 5 আগস্টের পর জামাত হেফাজত নেতাদের ডেকেছে, তাদের কাছে গিয়েছে, চরমোনাইয়ের কাছে গিয়েছে, ডেকেছে, দফায় দফায় নানান ঐক্যের উদ্যোগ নিয়েছে চরমোনাই। মানে 5 আগস্টের আগের হিসাব নিকাশ সব বাদ, পরিস্থিতি ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে এনেছে। এখন ভিজিবল কোনো ঐক্য তো আমরা দেখি না, যে জামাত, চরমোনাই, হেফাজত অন্যান্য যারা আছে তাদের সবার মধ্যে একটা জোট, কই আমরা তো দেখি না। কিন্তু না, আমি দেখি জামাত বর্তমানে একটা দুঃসময় অতিক্রম করছে। দুঃসময়টা কোন সেন্সে, এটা খালি চোখে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ব্যাখ্যা করছি। এই জরুরি পরিস্থিতিতে জামাতের জন্য এটা একটা জরুরি পরিস্থিতি। হেফাজত জামাত শিবিরের পাশে দাঁড়িয়েছে, কিন্তু চোখে দেখছেন না। কঠিন সময় পাশে দাঁড়িয়েছে এবং জামাত শিবিরেতে অনেক উপকার হয়েছে। আমি জানি না জামাত শিবিরের লোকজন ফর্মালি কৃতজ্ঞতা স্বীকার করবেন কিনা, কিন্তু আমি বলছি যে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। অনেক বড় উপকার করেছে, অনেক বড়, যেটা একসময় অকল্পনীয় ছিল। জামাত শিবির উপকার করেছে হেফাজত, চরমোনাই। হ্যাঁ, জামাত শিবিরের লোকজন অনেক ক্ষোভ আছে যে তাদের যখন ফাঁসি দেওয়া হয়েছে তখন কেউ কিছু বলেনি। না না, দ্যাট ইজ পাস্ট। 5 আগস্টের আগের কোন ইতিহাস বর্তমানের সাথে তুলনাযোগ্য নয়। হিসাব নিকাশ সব পাল্টে গেছে 5 আগস্টের পর। বাংলাদেশের কূটনীতিই পাল্টে গেছে। আমি একটা শব্দ ব্যবহার করেন, 360 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরে গেছে। এটা কিন্তু একটা পলিটিক্যাল সায়েন্সের টার্মিনোলজি, আপনি অনেকে জানেন না, যেটা ওই জ্যামিতির কথা না। 360 ডিগ্রি ডিপ্লোমেসি আছে, ডিপ্লোমেসিতে 360 ডিগ্রি ব্যবহার হয়। পলিটিক্যাল সায়েন্সও, পলিটিক্যাল ডিসকোর্সও 360 ডিগ্রি আছে। ওরকম ইসলামপন্থীদের সম্পর্ক 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। আগের কি কি ওইসব ক্ষোভ টোভ, মনের কষ্ট বাদ দেন। জামাত শিবিরের পাশে দাঁড়াচ্ছে চরমোনাই, হেফাজত, এবং কার্যকরভাবে দাঁড়িয়েছে, অনেক উপকার করেছে। সর্বশেষ আবার একটা কঠিন পরিস্থিতি দাঁড়িয়েছে, আমি সেটা বিশ্লেষণ করবো। তার আগে কি করেছে সেটা একটু বলি আগে। মাহফুজরা, উপদেষ্টা মাহফুজ দিল্লি প্রথম আলো ডেইলি স্টারের পরামর্শে জামাত শিবিরকে পাকিস্তানপন্থী বলে ট্যাগ দিয়েছে। আসিফ মাহমুদও পিন্ডি বলে ট্যাগ দিয়েছে, যে পিন্ডি চলবে না। এটা বলেছে কিন্তু জামাত শিবিরকে। হেফাজত ইসলাম সাথে সাথে হুঙ্কার দিয়েছে যে পাকিস্তান পন্থী বলতে কোনো কিছু নেই, এটা বলা যাবে না, বলেছে কিন্তু জামাত শিবির। এখানে চাইলে কিন্তু হেফাজত চুপ থাকতে পারতো। এবং চরমোনে কিছু কিছু লোকের সেই আওয়ামী খায়েশ কিন্তু যায়নি, এখনো চরিত্র যায়নি। তারা আবার ক্ষিপ্ত হয়ে লিখেছে যে না না, জামাতের পক্ষে এভাবে দাঁড়ানো কি আছে, এটা কি আমাদের আপনাদেরকে বলেছে নাকি? রাজাকারকে আমাকে আপনাকে বলেছে, পাকিস্তান আমাকে আপনাকে বলেছে, এটা বলেছে জামাতকে, এটা আপনি গায়ে নেন কেন? এখন পরিবর্তন হতে সময় লাগে, কিন্তু ওভারঅল পীর সাহেবরা পরিবর্তন হয়েছে, মানে দল পরিবর্তন, সমস্যা নেই। 2-4 জন আস্তে আস্তে পরিবর্তন হবে, সমস্যা নেই। এটা নিয়ে আমরা খুব ধনী। তো হেফাজত কিন্তু পাকিস্তানপন্থী এটার বিরোধিতা করে স্টেটমেন্ট দিয়েছে আনুষ্ঠানিকভাবে। আর হেফাজতের বিরুদ্ধে কিছু বলার সাহস মাহফুজদের নেই, প্রথম আলো ডেইলি স্টার এখন নেই। তাই পাকিস্তানপন্থী বলাটা কিন্তু অনেকটা থেমে গেছে। ওই বিবৃতিতে স্পষ্ট বলেছে যে দেশপ্রেমিক আলেম ওলামাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। এখন হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে শুধু জামাতের লোকজনকে। ওই জামাতের আলেম ওলামাদেরকে বলছে দেশপ্রেমিক আলেম ওলামা, মানে জামাতের নেতাদের আলেম ওলামা হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, ইসলাম প্রিয় আলেম হিসেবে স্বীকার করছে, স্বীকৃতি দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে। এটা জামাত শিবিরের পাশে দাঁড়ানো। বিশেষ করে যখন আবার জামাতকে পাকিস্তানপন্থী বলে, আবার জামাতের বিচার করো, জামাতকে রিহিউম্যানাইজ করো, বাদ দাও, এইসব কথাবার্তা উঠছে, তখন হেফাজতের পক্ষ থেকে এই সাহসী বিবৃতি, এটা জামাতের পক্ষে একটা ছাতা নিয়ে দাঁড়ানোর মতো। জামাত বৃষ্টিতে ভিজছে, তখন একটা ছাতা নিয়ে দাঁড়ানোর মতো, জামাতকে রক্ষা করছে। আরো নানান বিষয়ে
যেখানেই এই ইসলামপন্থী জামাত এদেরকে ইঙ্গিত করে নানান কথা বলা হয়, সেখানে হেফাজত কোনো হীনমন্যতা ছাড়া দাঁড়ায়। আবার ওই বিএনপির এক ফৌজু পাগলা আছে না, বিএনপিও এখন কিন্তু শাহবাগীদের ল্যাজ ধরে মিছিল করে বিএনপি ছাত্রদল। ওই বিএনপিকে হেফাজত ইসলাম কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে, স্পষ্ট বিবৃতি। এটাও জামাতের পক্ষ বলা যায়। ফৌজু পাগলা নানান উল্টাপাল্টা কথা বলে। ফৌজু পাগলাকে জিজ্ঞেস করলে বলবে যে আমি ইসলামের বিরুদ্ধে কিছু বলি না, আমি বলি শুধু জামাতের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে। কিন্তু সেই ফৌজু পাগলার বিরুদ্ধে হেফাজত স্ট্রং স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করেছে জামাত বলে এবার ইসলামপন্থীদের আলাদা করে নির্যাতন করবা, ওই ডিভাইড এন্ড রুল, এটা চলবে না। জামাতের বিরুদ্ধে বললো আমরা আছি, এবার ইসলামপন্থীরা সবাই এক হয়ে আমরা তোমাদেরকে ধরব। সর্বশেষ আর একটা বিবৃতি, শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদের বিচার করতে হবে হেফাজত ইসলাম, আনুষ্ঠানিক বিবৃতি। এই কথাটা কখন বলেছে? যখন এটি মাজহারুল ইসলাম মুক্তি পেয়েছে। এটি মাজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর যেই সময়ে শাহবাগীরা এটি মাজহারুল ইসলামের বেকসুর খালাসের বিরুদ্ধে মিছিল করছে এবং বিএনপি ছাত্ররা তার ল্যাজ ধরে মিছিল করছে, শাহবাগীদের ল্যাজ ধরে। এর মানে এই শাহবাগীরা কিন্তু পলিটিক্যাল শাহবাগীরা পালিয়েছে, কিন্তু কালচারাল শাহবাগীরা পালায়নি। এই জন্য বর্তমান রাজনীতি নানান উস্কানি দিচ্ছে শাহবাগীরা, যে তাদের উপর একটু ইট পাটকেল ছুড়ে মারুক, তারা ভিক্টিমহুড পলিটিক্স করবে। তো এই জায়গায় বর্তমানের রাজনীতির জটিলতা, শাহবাগী এবং অ্যান্টি শাহবাগী রাজনীতি, এখানে শুধু জামাত একার পক্ষে এই শাহবাগীদের ডিল করা সম্ভব নয়, মোকাবেলা করা সম্ভব নয়। দর্শক আপনারা এখানে শুনতে পারেন, এখানে ইসলামপন্থীরা সব একজোট হয়ে গেছে। হেফাজত, জামাত, চরমোনাই, খেলাফত, মানে ইসলামপন্থী মূলত যারা আছে আর কি, সবাই এক কাতার চলে এসেছে আলহামদুলিল্লাহ। এখন বিএনপি যদি নির্বাচন নিয়ে 5 বছরও বকবক করে ভাই লাভ নাই, কারণ ওই যে সব দলগুলো এক হয়ে গেছে। এখন কথা হলো যে ভাই এই বিষয়ে আবার সার্জিস আলম এখানে আগুনে ঘি ঢেলে দিয়েছেন ভাই। তিনি বলেছেন যে ডক্টর ইউনূস এক দলের কথা সিদ্ধান্ত নেবেন না, দল কিন্তু আরও আছে। ওরে ভাই কি একটা অবস্থা। চলুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সার্জিস আলম কি বললো সেই ভিডিওটি দেখে আসি। একটি রাজনৈতিক দল, তারেক রহমান হচ্ছে ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি অবশ্যই তার দলের অবস্থান ব্যক্ত করবেন, খুব স্বাভাবিক। ডক্টর ইউনূস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দল প্রায় 45টার মতো আছে রেজিস্ট্রেশন প্রাপ্ত। তিনি তো একটা দলের কথা মতো একটা সরকার প্রধান হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। তিনি সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই নিবেন এবং তিনি বলেছেন এটা জুনের মধ্যে। আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলতে চাই, ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে একটা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের জন্য জুন পর্যন্ত সময় প্রয়োজন, ইভেন যদি তিনি মনে করেন যে না আরো 1-2 মাস আগে এপ্রিল মেতেও করা সম্ভব, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক দল মনে করে যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন, ইভেন শুধু নির্বাচন নয় সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন, তাহলে তারা এই জায়গাটিতে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে আপোষ করবেন না। সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তিনি এবং সামগ্রিক বিবেচনা একটা নির্বাচন হবে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন ওই অবস্থায় আছে কিনা, বিচার বিভাগ ততটা ফেয়ার কাজ করতে পারবে কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন নিয়ে অনেক অভিযোগ আসছে, আমরা হাইকোর্ট থেকেও এরকম বিভিন্ন মন্তব্য পেয়েছি, এই নির্বাচন কমিশন একটি ফেয়ার ইলেকশন দিতে পারবে কিনা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি টাইম ফ্রেম নিয়ে সরকারকে জোরাজুরি করা হয়, আমরা মনে করি এটা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের এক্ষেত্রে কোনো সমর্থন থাকবে না। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন সার্জিস আলম কি বললো। দেখ দর্শক আমি অত কথা বলবো না ভাই, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। আসলে ভাই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কি হতে পারে, বিএনপি যদি মাঠে নামে তার সম্পূর্ণ জনশক্তি নিয়ে, এদিকে জামায়াত, হেফাজত, চরমোনাই, খেলাফত, এরপরে এনসিপি, এরা কি করবে তখন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বা কী করবে, মানে লিখে যাবেন আপনার মতামত কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।